আমরা মনে করি যে গত 15 বছরের যে হামলা মামলা খুন এবং 24-এর যে গুম খুন শহীদ, এগুলা বিএনপি এই বিচারটা করতে সক্ষম নয়। তার মানে কি আপনারা এমনটাই মনে করেন যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে? নির্বাচন হলে যে দলে আসুক সেই দলই কিন্তু এই বিচার প্রক্রিয়াটা একটু বাধাগ্রস্ত তাদের সৃষ্টি হবে। দর্শক আমন্ত্রণ নাগরিক টিভির বিশেষ আয়োজন বলা না বলাতে। আপনারা জানেন বলা না বলাই আমরা আলোচনা করে থাকি বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে আলোচনায় স্টুডিওতে হাজির হয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। ছাত্র জনতা দেশ বিনির্মাণে যে একটা কাজ করলেন, আমি যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে এই যে ভেতরকার শক্তি অনুপ্রাণিত করেছিল কি আপনাকে আসলে? আপনার ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন সবকিছু মিলিয়ে একটু বলবেন। 2013-এ বেসিক্যালি আমি ঢাকায় পড়াশোনা করতে এসেছিলাম ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য। তো আমি রাতের বেলায় 2টার দিকে পড়ার টেবিলে ছিলাম। তখন মেবি আমি প্যারাগনে ক্লাস করতাম, বাংলা পড়তেছিলাম, বাংলা লেকচার শিট, পরের দিন পরীক্ষা ছিল। তো 2টার দিকে হলো দরজায় টকটক শব্দ। তো আমি গেলাম, যে একটু চিন্তা করলাম কে রাতের বেলা, হয়তো বা ইমার্জেন্সি কোনো ইস্যু। তো একটু পরে দেখলাম যে অনেকগুলা পোশাক পরে বড় বড় রাইফেল অস্ত্র নিয়ে হলো রুমের ভিতরে ঢুকলো। তো ঢুকেই হলো আমাদের কন্টিনিউয়াসলি মারা শুরু করলো এবং মারার পরে হলো আমাদের এক পর্যায়ে আমরা যখন অজ্ঞান হয়ে পড়লাম, আমরা সেখানে অ্যাডমিশনের জন্য হলের রুমে না, এটা হলো বেসিক্যালি মেসে যখন আমরা কোচিং করতে ফার্ম গেটে বেসিক্যালি সবাই কোচিং করে। আচ্ছা, তো আমরা কয়েকটা বন্ধু মিলে একটা মেসে উঠেছিলাম, যে কোচিংয়ের প্রিপারেশন নিচ্ছিলাম ইউনিভার্সিটি অ্যাডমিশনের। তো যখন আমরা অজ্ঞান হলাম, অজ্ঞান থেকে উঠে দেখি একটা রুমের মধ্যে, সেখানে ওসি আসলো থানার। পরে জানতে পারলাম এটা হলো তেজগাঁও শিল্পাঞ্চল থানা। তো বললাম যে আমরা এখানে কেন? ওসি উত্তর দিল যে আজকে আমার 22-এর একটা কোটারি রয়েছে, 22 জনকে গ্রেপ্তার দেখাতে হবে, এই কোটারি অনুযায়ী তোমাদেরকে আজকে নিয়ে আসা হয়েছে। তো তোমরা ইনোসেন্ট, ইউনিভার্সিটির অ্যাডমিশন নিচ্ছ শুনলাম, কিন্তু আমার কিছু করার নাই, আমার 22 জনের আজকে একটা কোটারি ফিল আপ করতে হবে। তো সেটা আমার একটা মনে বড় দাগ কেটেছে যে আসলে আমি ইন্টার শেষ করে ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছি, এমন সময় আমি একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাব। আর ছোটোবেলা থেকেই রাজনীতির প্রতি একটা প্যাশন ছিল। আমি রাজনীতিকে কখনো প্রফেশন হিসাবে চিন্তা করি না, যার জন্য ইউনিভার্সিটি লেভেলে এসে যখন আবার ছাত্রলীগ দ্বারা আক্রান্ত হলাম, ছাত্রলীগের বিভিন্ন টর্চার সেলের মধ্যে দিয়ে গেলাম, গণরোমের মধ্যে, সেখান থেকে আসলে রাজনীতির মধ্যে অ্যাক্টিভলি জড়িয়ে পড়া। তখন তো আপনার ইউনিভার্সিটিতে ভর্তিও হননি, তাহলে ছাত্র জনতাকে টার্গেট করা এবং যারা আসলে ইউনিভার্সিটিতে পাই রাখেনি তাদেরকে টার্গেট করা, মানে বিষয়টা কি উদ্দেশ্য হতে পারে? প্রথমত এখানে দুইটি বিষয়। একটা হলো পুরো ওয়ার্ল্ডেই জর্জ আগাম্বেন যে কথাটা বলেছিলেন, পুলিশ স্টেট, একটা স্টেটকে বল প্রয়োগের মাধ্যমে পুলিশে রাষ্ট্র রূপান্তর করার একটা পুরো বিশ্বে প্রক্রিয়া চলছে। সে প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশও বাহিরে নয়। এর মধ্যে হলো র্যাব যে গঠন করা হয়েছিল, সেটাও তো যুক্তরাষ্ট্রের বড় অনেকটা হেল্প ছিল। সেই র্যাবকে যখন সন্ত্রাস দমনের জন্য গঠন করা হয়েছিল, কিন্তু সেই সন্ত্রাসের নামটা জনগণের উপরে নির্যাতনের নামে চালানো হয়েছিল এবং পুলিশকেও একই কায়দায় জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। আর সরকারের যেনারা ছিলেন, ওনারা সরকারকে জনগণের সেবক হিসাবে মনে করতেন না। দমন নিপীড়নের মাধ্যমে লুটেরা অর্থনীতির বাংলাদেশে হলো সৃষ্টি করার জন্য জনগণের মন কীভাবে অন্যদিকে ফেরানো যায়, জনগণের যারা বিরোধিতা করেছে সেগুলোর তাদেরকে কিভাবে দমন নিপীড়ন চালানো যায়, সেগুলোর জন্য পুলিশে এই যে স্টেটকে লেলিয়ে দিয়েছিল সবার বিরুদ্ধে। এর মধ্যেই 13 সালের সেই জায়গা থেকে কিন্তু ফ্যাসিজমের আস্তে আস্তে যাত্রাটা শুরু হয়েছিল। তো এটা আমরা ফ্যাসিজমের একদম শুরুর গোড়ার দিকেই আমরা ভিকটিম ছিলাম। নট অনলি আমরা এই পরিস্থিতি, আরও অনেক পরিস্থিতি। আমার জেলে একটা ছেলের সাথে দেখা হয়েছিল, ক্লাস 7-এ পড়ে, তার বাসা থেকে ধরে নিয়ে এসেছিল। তো তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাকে কেন ধরা হয়েছিল? তো সে বলল যে আমাকে ধরে নিয়ে আইসা যখন পা উপর দিয়ে মাথা নিচের দিকে নিয়ে যাত্রাবাড়ি থানা পিটানো হয়েছিল, তো আমি ওসিকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে কেন নিয়ে আসা হয়েছিল। তো ইন দ্য মিন টাইম তার আব্বু হলো একটি পলিটিক্যাল দলের সাথে ছিল, তাকে বাসায় না পেয়ে তাকে একদম ক্লাস 7-এর একটা বাচ্চাকে ধরে নিয়ে চলে আসছিল। তো এই পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু আমরা বাংলাদেশে বসবাস করেছিলাম, এখনো করছি। তার মানে আপনাদের কথা অনুযায়ী যে ধাক্কা খেতে খেতে তারপরে আপনার প্রতিবাদী হয়ে উঠেছেন। একটা তো হলো পরিস্থিতির শিকার হচ্ছিলাম, যেমন আমরা বাজারে গেলে এখন দেখতে পাই যে অনেক দ্রব্যমূল্যের দামটা বৃদ্ধি, কিন্তু অনেক মানুষই কিন্তু দ্রব্যমূল্যটা কিনে নিয়ে বাসায় চলে আসে এবং সে অনেক কষ্টার্জিত যে অর্থ আছে এটা তার পিছনে ব্যয় করে।
কিন্তু আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, সেই ঢাকা ইউনিভার্সিটি আমাদের এই জিনিসটা শিখিয়েছে যে এইটার কি কারণটা কি, হেতুটা কি, এটা আমরা খুঁজতে একটু চেষ্টা করেছিলাম। এই খোঁজার মধ্য দিয়েই লোকাল এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের সাথে জড়িয়ে পড়া। আমি জানতে চাই যে হঠাৎ করে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, মানে দল গঠনের প্রয়োজনীয়তা আপনারা কেন অনুভব করলেন? প্রথমত যে কোনো সংগঠন বা অর্গানাইজেশন শক্তি দ্বারা সবসময় হলো গণ অভ্যুত্থান বা বিপ্লবগুলো হয়ে থাকে, এবং যারা সমাজে শক্তি চিহ্নিত থাকে তারা একটি সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে সেই মুভমেন্টটা পরিচালনা করে। এটা আপনি ভিয়েতনামের যখন ইতিহাস নেবেন, চায়নার যখন ইতিহাস নেবেন, আরব বসন্তের যখন ইতিহাস নেবেন, সব জায়গাতে একই সিস্টেম হয়েছিল। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছিল যে দলগুলো ব্যর্থতার পরিচয় যখন জনগণকে অ্যাট্রাক্ট করতে পারছিল না, তখন বাংলাদেশের অন্যতম দুইটি শক্তিশালী জায়গা ছিল, একটি ছিল ছাত্ররা আর একটা ছিল শ্রমিকরা। ফলত ছাত্রদের মধ্যে বর্তমানে হলো বিশ্বের সাথে অনেক বেশি পরিচিত ছিল, বোঝাপড়ার জায়গাটা অনেক বেশি, তার কানেক্টিভিটি ছিল। সেই জায়গা থেকে তারা একটা নিজেদের মধ্যে সংঘবদ্ধ হওয়া শুরু করলো, এবং তারা বর্তমান একটি কোটা সংস্কারের মধ্য দিয়ে যখন সরকার দমন নিপীড়ন চালানো, সেই দমন নিপীড়নের মধ্য দিয়ে তাদের জানানটা দেওয়ার চেষ্টা শুরু করলো। তো তখন আসলে তাদের মধ্যে একটা বন্ডিং গড়ে ওঠে এবং তাদের নেতৃত্বে জনগণ এটার মধ্যে জড়িয়ে পড়ে। সেখান থেকে আমরা 5 তারিখে একটি অভূতপূর্ব মানুষের মিলন হলো মাঠে দেখতে পেয়েছিলাম, যে মিলনের মধ্যে রাজনৈতিক দলগুলো ছিল, সামাজিক সংগঠনগুলো ছিল, সকল প্রকারের মানুষের একটি বিন্যাস ছিল। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা দেখতে পেলাম এই যে শক্তিটা বাংলাদেশের সামনে আবির্ভূত হয়েছিল, সেই শক্তিকে কন্টেইন করা প্রয়োজন, এবং যে প্রতিশ্রুতিগুলো মানুষের সামনে এই মানুষগুলো এসেছিল, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো প্রয়োজন। কিন্তু যখন একটা রাষ্ট্র স্টেবল হয়, সেখানে আসলে বিপ্লবের মূর্তিরূপ ধারণ করা যায় না, স্ট্রাকচারাল প্রসেসে এগুতে হয়। সেই স্ট্রাকচারাল প্রসেসে যখন আমরা চুপ্পুকে পদত্যাগের কথা বললাম, 3টি ইলেকশন বাতিলের কথা বললাম, আমরা যখন বললাম যে বাংলাদেশে যে সকল হত্যাযোগ্য হয়েছে সেগুলোর বিচার করা প্রয়োজন, সংস্কার করা প্রয়োজন, যখন বড় রাজনৈতিক দলগুলো সেগুলোর বিরোধিতা করছে, ফলত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশের জন্য আসলে আমাদের রাজনৈতিক দল গঠনের একটা ইচ্ছা বা অভিলাষ ওই জায়গায় প্রকাশিত হয়েছে। আচ্ছা, আপনাদের দলের মূল নীতি দেখলাম সংহতি, প্রতিরোধ, পুনর্গঠন। মূলনীতিগুলো একটু যদি বিশ্লেষণ করতেন। আমরা এই 3টি মূলনীতি হলো জাতীয় নাগরিক কমিটির। জি, আমরা মনে করছি যে এই বিভিন্ন জায়গায় যাত্রাবাড়িতে যিনি মুভমেন্ট করেছেন, মিরপুরে যিনি করেছেন, উত্তরাতে যিনি করেছেন, তাদের মধ্যে কানেক্টিভিটিটা ছিল না ওইভাবে। ফলত আমরা প্রথমে সলিডারিটিটা মেক করতে চাচ্ছিলাম, যেটা আমরা বলেছিলাম যে সংহতি। এবং এই সলিডারিটা আমরা যখন সংঘবদ্ধ হব, সংঘবদ্ধ হওয়ার পরেই কিন্তু আমাদের উপরে বিভিন্ন আঘাত আসা শুরু করবে। এটা ফেসিবাদী শক্তিগুলো থেকে এবং আমাদের যারা এলাই ছিল গণ অভ্যুত্থান অনেকের, তাদের থেকেও আসা শুরু হয়েছে। পাওয়ারের বিষয়গুলোতে তারা একক পাওয়ারের চর্চা যখন বাংলাদেশে মেতে উঠেছিল জনগণের উপরে, চাঁদাবাজি, টেন্ডারবাজি দিয়ে যখন আমরা প্রতিবাদ করেছিলাম, সেই জায়গা থেকে আমরা সেকেন্ড যে বিষয়টি সেটা হলো রেজিস্ট্যান্স রেখেছিলাম, যে আমাদের এগুলোর প্রতিরোধের মধ্য দিয়ে বাংলাদেশকে পুনর্গঠনের একটি জায়গায় যেতে হবে, যেটা আমাদের ইন্ডিং গেম। আমরা বলছি বাংলাদেশটা একটি রিকনস্ট্রাকশন প্রসেসে যেতে হবে, একটি পুনর্গঠনের জায়গায় যেতে হবে। সেই পুনর্গঠনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি বিশ্বমঞ্চে আমরা উপস্থিত করতে পারবো। এই জন্য আমরা 3টি স্লোগানকে সামনে রেখে আমাদের কাজগুলো শুরু করেছি। এটা হলো জাতীয় নাগরিক কমিটির। দল যখন আসবে, দলের আরও অনেকগুলো বিস্তর আলোচনা থাকবে, সেটা হয়তো বা অন্য কোনো পরিবর্তন হতে পারে। তবে আপাতত আমরা জাতীয় নাগরিক কমিটি এই 3টি বেসিসে কাজ করে চলছি। বিগত সরকারের স্বৈরাচারী আচরণ তো অনেক আগে থেকে, আপনি যেমনটি বললেন 2013-এর একটি কাহিনী, আপনার নিজের জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী বললেন। মানে তাহলে আপনারা সরকারের পতন আরও আগে কেন করলেন না? 18 তো আমরা তো দেখেছিলাম কোটা সংস্কার আন্দোলন, ঠিক এই সময়ে এসে মানে কি কারণে হঠাৎ? প্রথমত আমরা 2014 সাল থেকে চেষ্টা করছিলাম ইউনিভার্সিটি লেভেলে কানেক্টিভিটি। আমরা জাহাঙ্গীরনগরের সাথে কানেক্টেড ছিলাম, সাস্টের সাথে কানেক্টেড ছিলাম, মানে যতগুলা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি আমরা একটা বেসমেন্ট তৈরি করেছিলাম। এবং সেটার মধ্যে নিরাপদ সড়ক যখন আন্দোলন হয়েছিল, সেখানেও আমরা একটা বেসমেন্ট তৈরি করেছিলাম।
এবং ব্যাট বিরোধী যে আন্দোলন হয়েছিল প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে আমরা কানেক্টিভিটি তৈরি করেছিলাম। ফলত আমাদের একটা স্ট্রং নেটওয়ার্ক বা বেসমেন্ট দাঁড়ায়। একটু ছোট করে জানতে চাই, আপনি যেভাবে বলছিলেন যে প্রত্যেকটা জায়গায় বিগত 2টা আন্দোলনের কথা আপনি বললেন, তাহলে এই যে কানেক্টিভিটি আগে থেকেই ছিল বা এই যে সংঘবদ্ধতা আগে থেকেই ছিল, শুধু নাম ছিল না, এখন সরকার পতনের পর নাগরিক কমিটির নামটা এসেছে, এরকম কিছু কি? কানেক্টিভিটি যে জায়গাটা ছিল অনেকে এখনোই কিন্তু ইউনিভার্সিটি লেভেলে শেষ হয়ে গিয়েছিল। ফলত যারা ইউনিভার্সিটিতে এক্সিস্টিং ছিল তারাই কিন্তু বৈষম্য বিরোধী ব্যানারে দাঁড়াতে পেরেছিল। আর গত 15 বছরে যারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছিল, এই আন্দোলনের সাথে একটা ফুয়েল হিসাবে কাজ করেছিল, ব্যাকবন হিসাবে কাজ করেছিল, তাদের দ্বারাই বেসিক্যালি জাতীয় নাগরিক কমিটি গঠন হয়েছিল। এবং আমরা যেভাবে হলো মাঠে স্টুডেন্টদের পাশে ছিলাম, পানি দিয়ে বিভিন্ন সহযোগিতা করে, স্ট্র্যাটেজিক হেল্প করে, ফলত তাদের জন্য একটা প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি আমরা গঠন করেছিলাম। এবং সেখানে আমরা 2018 সালে যে কোটা মুভমেন্টটা হয়েছিল সেটার মধ্যে স্ট্রং অনেকগুলো ভূমিকা পালন করেছিলাম। আফটার দ্যাট যে আবরার পাহাড় থেকে শুরু করে আর অনেকগুলো আন্দোলনে আমরা ভূমিকা পালন করেছিলাম। তো সেখানে আমরা হতাশ হয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে এই আন্দোলনটা হলো শেখ হাসিনার পতন বা ফ্যাসিস্ট সরকারের পতনের দিকে আমরা নিয়ে যেতে পারবো। তো যারা নেতৃত্ব ছিল আমরা মনে করি তাদের মধ্যে একটা ভীরু স্বভাব ছিল, কাপুরুষতা ছিল, এবং সেই জায়গা থেকে যখন আমরা এটা সক্ষম হইনি তখন আমরা তাদের সাথে তাদের যে জোটবদ্ধতা বা ঐক্যবদ্ধ কাজের জায়গা থেকে আমরা বেরিয়ে পড়ি এবং আমরা নতুন করে আবার ছাত্রদের মধ্যে কাজ শুরু করি, যেটার ফলাফল প্রতিশ্রুতিতে আপনারা দেখেছেন 2024 সালে। তো আমাদের দীর্ঘদিন ওয়েট করতে হয়েছে, কাজ করতে হয়েছে, কখনো আমরা হাল ছাড়িনি, এখনো ছাড়ছি না, আমরা ভবিষ্যতেও কাজ করে যাব। কিন্তু জনাব পাটোয়ারী, যখন আওয়ামী লীগ থাকা অবস্থায় দল গঠনের চিন্তা করলেন না, তখন তো মূলত দরকার ছিল, পালিয়ে গেল, তখন তাদেরকে প্রতিহত করার জন্য দল গঠন করলেন, মানে এই বিষয়টা কি কোনোভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেল না? মানে নাকি আপনারা এখনো কোনো ধরনের মানে সুযোগ নিলেন বা শেল্টার নিলেন, কোনটা? আমরা ওই সময় যেটা বলার চেষ্টা করছি বারবার, বাংলাদেশের সকল ক্যাম্পাস রাজনৈতিক যে বৃত্তগুলোর মধ্যে আবর্তিত হয়, সেখানে হলো ক্যাম্পাসের রাজনৈতিক ছাত্রদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু অন্য চোখে দেখেছি, ছাত্ররা বাংলাদেশের একটি শক্তি ছিল। ফলত আমরা হলো এই গেমটা হলো রিভার্স করেছি। অর্থাৎ ইউনিভার্সিটিগুলোতে নেতারা যখন যেত, বিভিন্ন রাজনৈতিক দলের মন্ত্রী এমপিরা, ছাত্ররা তাদেরকে হলো প্রোটোকল দিত, আমরা সেই সিস্টেমটা ভেঙে দিয়ে উল্টো এখন হলো বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো তাদেরকে ক্যাম্পাসে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করেছি। এই ভিত্তিতে যে আপনারা দেখেছেন 80s সময় এবং হলো 69-এর সময় বিভিন্ন মন্ত্রী এমপিরা ছাত্রদের কাছে গিয়ে পড়ে থাকতো। আর যখন ছাত্ররা বিভিন্ন দলীয় অফিসে তাদের বিভিন্ন শোভাযাত্রা এবং বিভিন্ন জায়গায় তাদের পদচুম্বনে তারা ব্যস্ত ছিল, সেই সময়টা আমরা কাজ করেছিলাম যাতে হলো বাংলাদেশের যারা কানেক্টিভ পিপল ছিল তাদেরকে ছাত্রদের সাথে কানেক্ট করার জন্য। ছাত্রদের এই শক্তিকে যদি আমরা রাজনৈতিক দলে তখনই রূপান্তর দিতাম বা কোনো কিছু, রাজনৈতিক দল একটি পড়াশোনার শেষ পর্যায়ে প্রফেশনাল লাইফে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে হলো যেতে হয়। ফলত আমরা ছাত্রদেরকে ওই জায়গাটা রেডি করতে চেয়েছিলাম। ছাত্র সমাজ যখন রেডি হবে, পুরো মানুষের মধ্যে যখন একটি রাজনৈতিক চেতন সৃষ্টি হবে এবং মানুষের মধ্যে রাজনৈতিক বোঝাপড়ার জায়গাটা অনেকাংশে বেশি তৈরি হবে, সংস্কারের জায়গাটা বেশি অনেকাংশ যখন প্রস্ফুটিত হবে, সেই জায়গাটাতে গিয়ে আসলে রাজনৈতিক দল গঠনের আপনার কার্যকারিতা আসে। কিন্তু আপনি যখন আপনারা পরিকল্পনা ছিল, শুধু একটু কৌশলে এগিয়েছেন। আমাদের পরিকল্পনার জায়গাটা ছিল বাংলাদেশে একটি শক্তিশালী রাজনৈতিক ইনস্টিটিউশন প্রয়োজন। আমরা দীর্ঘদিন জায়গা থেকে এটা বোধ করছিলাম। আমরা মনে করছিলাম যে 71-এর পরে যখন সংবিধান গঠন করা হয়েছিল, সেই সংবিধানটা একটি দলের গঠন করা হয়েছিল। পরবর্তীতে আমাদের বাংলাদেশের সামনে শুধু আরেকটি দল ছিল, হলো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। তারা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিল, কিন্তু অনেক জায়গায় তারা ব্যর্থ হচ্ছিল। ফলত 80s সময় থেকে বাংলাদেশ একটি শক্তিশালী দলের আবির্ভূত হওয়ার জায়গা থেকে ছিল। সেখানে হলো অনেকগুলো দল চেষ্টা করেছে, এসেছে। আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্টটা ছিল যে আমরা জনগণের মধ্যে যাব, জনগণের মধ্যে সেই জায়গাটা সৃষ্টি করব। জনগণ যদি আমাদেরকে চায় যে আমরা একটা রাজনৈতিক দল সময়ের প্রয়োজনে সৃষ্টি করা প্রয়োজন, তখনই তাদের আবেদনে আমরা সাড়া দিব। এর আগে যে আমরা কোথাও প্রেস ক্লাব বা কোথাও নিজেরা কয়েকজন মিলে একটা দল ঘোষণা করে দেবো, এই প্রক্রিয়া আমরা কখনো নিজেদের চিন্তা ভাবনা কখনোই রাখি নাই। যেহেতু জনগণের এখন প্রয়োজন, সেই জায়গাটা আমরা উপলব্ধি করে যাচ্ছি। জনগণকে সরাসরি আপনাদেরকে চেয়েছে নাকি আপনারা জনগণের কাছে প্রস্তাব রেখেছেন? জনগণই আমাদের কাছে চেয়েছে। আমরা তো প্রথমে বলি না যে আমরা একটা রাজনৈতিক দল গঠন করব। যদি আমরা রাজনৈতিক দল গঠন করে এই গণ অভ্যুত্থান সংগঠিত করতে পারতাম, তাহলে তো আমরা শুরুতে এটা করে ফেলতে পারতাম। তো ফলত এই ক্রান্তিকাল সময়ে আমরা অনেকগুলো স্ট্র্যাটেজিক স্টেপ ফলো করেছিলাম। যেমন সমন্বয়কদের মধ্যে চিফ বলে কোনো কিছু ছিল না,
অথবা আমরা এটা ওপেন প্ল্যাটফর্ম রেখেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আমরা ফার্ম গেট যাব, আমরা কিন্তু গণভবনের দিকে যাচ্ছি, এগুলা বিভিন্ন কথার মধ্যে ইঙ্গিত ছিল, এগুলো হয়তো রাষ্ট্র ব্যবস্থার অনেকে হয়তো ধরতে পারে নাই, কিন্তু আমরা সেই ইঙ্গিতগুলো তখন রেখে দিয়েছিলাম। এবং যখন আমরা 3 তারিখে এই দাবিটা প্রকাশ করেছিলাম, ওই দিন কিন্তু আমরা জনগণের জন্য অপেক্ষা করেছিলাম যে জনগণ কখন এসে বলবে যে এক দফা দাবি এখনই প্রকাশ করা। তো সেদিন শহীদ মিনারে সবাই কিন্তু একটি আঙ্গুল তুলেছিল, তখনই কিন্তু আমরা এক দফাটা দিয়েছিলাম। জাতীয় নাগরিক কমিটির জনসম্পৃক্ততা কতটুকু? আমরা জনসম্পৃক্ততার জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশের সকল জনগণের মধ্যে রাজনৈতিক একটা উপলব্ধি সৃষ্টি হয়েছে। এখন সেই জায়গাটায় যেটা আমি প্রথমেই বলেছিলাম, আমরা সংঘবদ্ধ করছি সকলকেই, মানে জনগণের মধ্যে রাজনৈতিক আবেদনটা সৃষ্টি হয়ে আছে, কিন্তু তাদেরকে কানেক্টিভ বা একটা স্ট্রাকচারে নিয়ে আসা প্রয়োজন। আবেদনটা কিরকম? জনগণ কি নতুন রাজনৈতিক দল চাচ্ছে? জনগণ হ্যাঁ একটি নতুন রাজনৈতিক দল চাচ্ছে, যে রাজনৈতিক দলের মধ্যে হলো পুরাতন যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা থাকবে না। নতুন জায়গায় ছাত্রদের কাছে, তার ছাত্রদের মন মাইন্ড কিন্তু অনেক ক্ষেত্রে ইনোসেন্ট, তারা কারোর সাথে কম্প্রোমাইজড করে নাই, চাঁদাবাজি টেন্ডারবাজি অনেক কিছুতে জড়িয়ে পড়ে নাই। আওয়ামী লীগের উপর বিরক্ত না, পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর বিরক্ত, এমনটা বলছেন কি? হ্যাঁ, এটা তো বাংলাদেশের সামনে একদমই স্পষ্ট যে আমাদের যে পুরাতন যে সিস্টেমটা রয়েছে সেই পুরাতন ফুল সিস্টেমের উপর বিরক্ত। তো এখানে আমাদের খুব সতর্কভাবে একটা জিনিস বুঝতে হবে, একটা জেনারেশনের ফাইট, জেনারেশনের রূপান্তর। যেমন হলো অনেক বাবা তারা চেয়েছিল তাদের ছেলে কিন্তু আন্দোলনে না যাক, তারা কিন্তু মা বাবাকে তাদের সেই থোড়ায় কেয়ার করে কিন্তু আন্দোলনে চলে এসেছিল, কারণ এই জেনারেশন বুঝে যে কোথায় আমার যেতে হবে, কি করতে হবে। ফলত আমাদের যে ওল্ড যে যারা জেনারেশন রয়েছেন তাদের মধ্যে যে একটা ভয় ছিল যে আমরা যদি যাই তাহলে কিছু হয়ে যাবে, এই ভয়কে জয় করার যে প্রবণতা এটা এই জেনারেশনের মধ্যে আছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের মধ্যে হাতাহাতি ও অবরুদ্ধ করার ঘটনার শিরোনামে পত্রিকাতে নিউজ হচ্ছে, খবর ছাপা হচ্ছে, বিবিসিতে হয়েছে দেখেছি, আরো কয়েকটি পত্রিকায় হয়েছে দেখেছি। একটা নতুন রাজনৈতিক দল হিসেবে জনগণ আপনাদের মানে কিভাবে গ্রহণ করবে? মানে এখনই যদি আপনারা পত্রিকার হেডলাইন হয়ে যান এরকম একটা হাতাহাতির ঘটনা দিয়ে, জনগণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু থাকে? প্রথমত আমরা চ্যালেঞ্জটা ফিল করছি, আমরা তো শুরুতে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে পারতাম। জাতীয় নাগরিক কমিটি কেন আমরা বানিয়েছি সেই জায়গাটা হলো আমরা কিন্তু কিছু এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা কেন এক্সপেরিমেন্টগুলো করলাম, বিকজ দ্যাট এইখানে হলো যারা বাংলাদেশে গত 53 বছরের রাজনীতি করছে তাদের মধ্যে কিন্তু একটা কালচার রয়ে গিয়েছে, যে সংস্কৃতিটা সবার মধ্যে এখনো রয়ে গিয়েছে। তো মার্চ পর্যায়ে কিন্তু এই সংস্কৃতিটা আমরা এখনো ফুল বিলোপ করতে পারিনি। সেই সংস্কৃতিটা এই যে হাতাহাতি, একটু মারামারি, একটু হলো পাওয়ার এক্সারসাইজ, সেটা তো আমরা নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলনের নাগরিক মধ্যেও কমিটিতে দেখছি। বৈষম্যতে এসেছে, আমরা সেই প্রশিক্ষণটা তো পুরো মাঠ পর্যায়ে সকলকে এখনো দিতে পারিনি। তো ফলত আমরা সব জায়গাতে এটা কন্ট্রোল। সেখানে কি মাঠ পর্যায়ের কেউ করছে? ঢাকায় যেটা সমস্যা হয়েছে এটা হলো কমিটির একটি জায়গা হলো বৈষম্যের অফিসে অনেকে ছিল, তারা এসে দাবি করেছে যে আমাদেরকে কমিটি দিতে হবে, পরে তারা অ্যাগ্রেসিভ হয়ে যায়। সেটা আমি শুনলাম যে গণপরিষদের যারা দল আছে সেটার সাথে তারা রিলেটেড, এবং আমরা বরাবরই 2018 সালে বলেছিলাম এই সংস্কৃতি কিন্তু আমরা চাই না, এই সংস্কৃতির চায় না বলে কিন্তু আখতার হোসেন নাহিদ ইসলাম ওই তাদের সেই সংস্কৃতি এই দুই গ্রুপের দ্বন্দ্বের মধ্যে সেখানে সাংবাদিক যুক্ত ছিল, সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, ভিডিও করতে দেওয়া হয়নি, এবং সেক্ষেত্রে কেউ কেউ সাংবাদিকরা সেখানে আসলে আপত্তি জানিয়েছে, মনে কষ্ট নিয়ে বলেছে যে যেই কালচারটা ছাত্রলীগের মধ্যে ছিল সেইটাই গতকালকের পুনরাবৃত্তি ঘটেছে। সেই জায়গায় কি বলবেন আপনারা নতুন একটি রাজনৈতিক দল হিসেবে? তো আমরা রাজনৈতিক দলের যে প্রক্রিয়া এই জন্য আমরা একটু লেট করছি। আমরা নাগরিক কমিটির এই পর্যন্ত একটি ঘটনা আপনি দেখাতে পারবেন না যে ঘটনার মধ্য দিয়ে আপনি নাগরিক কমিটি এরকম কোন এক্সারসাইজ করেছে। আমরা খুব ভালোভাবে যারা জাতীয় নাগরিক কমিটি তাদেরকে ট্রেন আপ করেছি। ছাত্রদের মধ্যে অনেকের মধ্যে বিভিন্ন সংগঠন থেকে তারা কিন্তু এসেছে, সেই কালচারটা এখনো রয়ে গিয়েছে। আমরা প্রতিনিয়ত তাদের সাথে কথা বলছি এবং এই কালচারটা কিভাবে দূরীভূত করা যায়। আপনারা দেখেছেন যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জুলাই ফাউন্ডেশনে ছিল, সেখানে ওনার অনেক ব্যর্থতার জায়গাগুলো কিন্তু ভিজিবল হচ্ছিল মানুষের সামনে। আমরা আজকে জাতীয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন একটা চিঠি ইস্যু করেছি, আমরা তাদের কাছে জবাব চেয়েছি হোয়াটস হ্যাপেনিং। এই জুলাই ফাউন্ডেশনে আহতরা এখনো কাতরাচ্ছে, বিভিন্ন জায়গায় শহীদরা এখনো তাদের সেই জায়গাগুলো, এবং সার্জিস আলম জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন, কারণ আমরা আমাদের জাতীয় নাগরিক কমিটিতে এই স্বচ্ছতার জায়গাটা রাখতে চাই এবং আমরা শিখছি। আপনারা তো এখন নতুন করে সেই সংস্কৃতিটাকে চর্চা হচ্ছে দেখছি, ঢাকার মধ্যে হচ্ছে, যারা সরাসরি ঠিক 5 মাস আগে এরকম একটা বিপ্লবে অংশগ্রহণ করলো তারাই করছে, তাহলে জনগণ কি করে আপনাদের উপর আস্থাটা রাখবে? যতগুলো আপনি রাজনৈতিক দল রয়েছে, নট অনলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জামায়াত ইসলামী, বিএনপি, প্রত্যেকটা দলের বিভিন্ন কিন্তু থানা পর্যায়ে এই ধরনের সেন্ট্রাল এরকম কিছু জিনিস ঘটছে।
তো সেই জায়গায় কিন্তু আমিও বিভিন্ন দলের সাথে কথা বলতেছি যে কিভাবে এই কালচারটার থেকে বেরিয়ে আমরা নতুন একটি সেটেলমেন্টে মানে যাওয়া যায় সেই বিষয়টা নিয়ে অলরেডি আমরা কাজ শুরু করেছি। আমি গতকালকে বৈষম্যের যিনি আহ্বায়ক ছিলেন ওনাকে আমি বলেছি ফার্দার এরকম কোনো ঘটনা ঘটলে কিন্তু জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিবে, বিকজ এই ধরনের কোনো ঘটনায় আসলে জনগণের কাছে কাম্য না এবং এই ঘটনার মধ্য দিয়ে আসলে ওল্ড সিস্টেমের দিকে পদযাত্রা করা হয়। তো আমরা মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি এই ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারে তাহলে তাদেরকেও জনগণ একটা সময় হলো অপোজ করবে। আমাদের মুখ্য সংগঠক ছিলেন সার্জিস আলম, উনি অলরেডি পদত্যাগ করেছেন ব্যর্থতার জায়গা থেকে, এবং আমরা কিন্তু সব জায়গা থেকে বিভিন্ন হসপিটাল এবং বিভিন্ন জায়গা থেকে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি যাতে হলো আহত এবং যারা শহীদ ফ্যামিলি রয়েছে তাদের কিভাবে হলো বাংলাদেশের একটি জায়গা নিয়ে যাওয়া যায় যাতে তারা তাদের ট্রমাটাইজ যে সিচুয়েশন আছে সেটা থেকে বের হতে পারে। তো আমরা নাগরিক কমিটি এই বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং বিভিন্ন সাংগঠনিক যে কালচারগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করছি। আশা করি যে আমরা একটা জায়গায় গিয়ে যে দলের মধ্যে এমন কোনো কিছু হবে না ওই জায়গাটা উপনীত হয়ে একটি দল ঘোষণা করতে পারবো। জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে কথা বলছিলেন, এর মধ্যে জনাব সার্জিস আলম পদত্যাগ করেছেন হঠাৎ করেই, মানে একটু কি বলবেন যে আসলে হঠাৎ করে যেহেতু কাজটি শেষ হয়নি তারপরেও আপনারা বিশেষ কিছু মুখ রয়েছে যেই মুখগুলোর উপর বাংলাদেশের সাধারণ মানুষ খুব ভরসা করে, আস্থা রাখতে পারে, যেহেতু আপনারা এরকম একটি বিপ্লব ঘটিয়েছেন সেই জায়গা থেকে জনাব সার্জিস আলম একটা ভরসার জায়গায় ছিল সাধারণ জনগণের, তো হঠাৎ করে তার এই পদত্যাগ আসলে কেন, কি মনে হয় আপনার? সার্জিস আলম যখন আমাদের এখানে মুখ্য সংগঠক হয়েছেন আমাদেরও তো অনেক বিস্তর কাজ রয়েছে এবং সেখানেও তার অনেকগুলো কাজ রয়েছে এবং দুটি কাজের মধ্যে তার সমন্বয় করা অনেক কষ্ট হচ্ছিল। এটি একটি দিক, মানে এজ এ মানুষ হিসাবে তার এই জায়গাটা ছিল। আরেকটি জায়গা ছিল যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে উনি অনেকগুলো টাকা কিন্তু ট্রান্সফার করেছেন, শহীদদের কাছে পৌঁছে দিয়েছেন এবং সেই জায়গাটা আমরা মনে করেছিলাম আরও প্রফেশনাল যিনি সার্বক্ষণিক ওখানে সময় দিতে পারবেন, কারণ সার্জিস আলম অনেকগুলো প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়। যে বাসার ছাদের যদি একটা টব অন্য বাসার মানুষ আসে ফেলে দেয় এই বিচারটাও কিন্তু তার কাছে আসে, মানে জনগণের এই জায়গাটা প্রত্যাশা। ফলত একটা সময় এটা কন্টিনিউয়াস আসলে এই ফাউন্ডেশনে সময় দেওয়া প্রয়োজন। ওই জায়গা থেকে আমরা বিকল্প চিন্তা করতেছিলাম, বিকল্প কেউ যদি আসে তাহলে হয়তো বা এটা আরও বেশি সময়। এই জন্য আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে সার্জিস আলমের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের এখানে আসলে আপনার একটু সময় বেশি প্রয়োজন, তো সেই জায়গাটাতে থেকে যদি আমরা আরও যে ওইখানে কনসিস্টেন্ট বেশি সময় দিতে পারবো ওরকম কাকে দেওয়া হয় তাহলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনটা যেটা হলো বর্তমানে কথাবার্তা চলছে মানুষের মধ্যে, মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গাটা থেকে আরও বেশি অ্যাক্টিভ জায়গা থেকে ভূমিকা পালন করতে পারবে। জনাব পাটোয়ারি, আপনাদের প্রতিবাদী হয়ে ওঠার একটা লম্বা গল্প আমরা শুনলাম, ধাক্কা খেয়ে খেয়ে আপনারা প্রতিবাদী হয়ে উঠেছেন, একটা বিপ্লব ঘটিয়েছেন, অগ্রগামী ভূমিকায় ছিলেন, কিন্তু যখনই আপনাদের পক্ষ থেকে দল গঠনের একটি ঘোষণা আসলো তখনই বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষ দ্বিচারিতার অভিযোগ তুলে পোস্ট করতে লাগলো। অনেকে আবার লিখেছিলেন যে কেউ বলছেন যে প্রতারিত হয়েছেন, তো তাদের জন্য আপনাদের ব্যাখ্যা কি? আমাদের জাতীয় নাগরিক কমিটিতে আমরা তিন ধরনের মানে ক্যাটাগরাইজ করতে পারি যে ধরনের মানুষগুলা রয়েছে। এক ধরনের মানুষ রয়েছেন যারা রেভলিউশনারি বিপ্লবী, আরেক ধরনের মানুষ রয়েছেন যারা সিভিল সোসাইটি, যারা একটু সংস্কার চায়, এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে কাজ করতে চায়, আরেক ধরনের মানুষ রয়েছেন যারা পলিটিক্যাল এঙ্গেজমেন্টের জায়গা থেকে কাজ করতে চায়। তো পলিটিক্যাল যারা এঙ্গেজমেন্ট করবে ওরা বেসিক্যালি রাজনৈতিক জায়গা থেকে ইন্টারেস্টেড। যারা এই মাঠে এসেছিল অনেক মানুষ আসলে সিভিল সোসাইটি ফরম্যাটে কাজ করার জন্য অথবা ভবিষ্যতে নিজেদেরকে চালিয়ে নেওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেছিল। তো আমরা তাদের জন্য একটি প্ল্যাটফর্ম করে দিব, যারা পলিটিক্যাল এঙ্গেজমেন্ট তাদের জন্য একটা দলীয় প্ল্যাটফর্ম করে দিব, আর যারা রেভলিউশনারি তাদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম করে দিব। ফলত আমরা এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিল কেউ হতাশ না হওয়ার জন্য অনুরোধ করছি, যার যার কাজের স্পেসিফিক এরিয়া ওই ধরনের আমরা প্ল্যাটফর্ম সবাইকে করে দিব যাতে হলো তারা এই বিপ্লবের স্পিরিটটা এবং যে এক দফা দাবি তারা চালিয়ে নিয়ে যাবে। তাদের এই ধরনের প্রতিক্রিয়া জানার পরে কখনো মনে হয়নি যে তারা আপনাদেরকে আসলে এভাবে দেখতে চায়নি, মনে হয়েছে কি? হ্যাঁ, জনগণ আসলে যেভাবে দেখতে চায় সেভাবের জন্যই আসলে আমরা প্রত্যেকটা ব্যক্তিকে ওইভাবে কন্টেইন করার চেষ্টা করব। কাউকে যদি বিপ্লবীভাবে দেখার চেষ্টা করে অথবা উনি যদি বিপ্লবীভাবে গিয়ে মানুষের কাছে সাড়া পায় তাহলে সে বিপ্লবী ব্যানারেই কাজ করবে। আর কেউ যদি মনে করে সিভিল সোসাইটি অনুযায়ী মানুষের কাছে গিয়ে সাড়া পায় তাহলে সে ওই অনুযায়ী কাজ। আর কেউ যদি যে রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়া মানুষের কাছে গিয়ে সাড়া পায় সে ওই জায়গায় গিয়ে কাজ করবে। ফলত আমাদের প্রত্যেকটি ব্যানারই থাকবে এবং সামগ্রিকভাবে আমরা বাংলাদেশে একটি যে নতুন পরিবর্তন নিয়ে আসতে চাই প্রত্যেকটা জায়গা থেকে আমরা ইনশাল্লাহ কাজ করব। আপনি সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে আপনার কোনো একটা সাক্ষাৎকারে বলেছেন যে 24-এর গণ অভ্যুত্থানকে শক্তি চুরি হতে পারে বলে আপনারা আশঙ্কা প্রকাশ করেছেন। এই আশঙ্কা আসলে কিসের প্রেক্ষিতে?
এই আশঙ্কা হলো ৭১-এ যে জনগণের একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটার পরে কিন্তু একটি দল সেই জায়গাটা চুরি করে নিয়েছিল এবং একটি সংবিধান বানিয়েছিল, যে সংবিধান আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আর এই সংবিধানের কারণেই কিন্তু গত ৫৩ বছরে বাংলাদেশের কোনো একটি ইনস্টিটিউশন দাঁড়ায় নেই, অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। তো ফলত এটা ৭১-এর পরও যেমন হয়েছে, ২৪-এর পরও এমন হচ্ছে। আমরা এটা হলো ইতিহাস, যখন আমরা পাঠ করি, ইতিহাসের যখন সন্ধিচ্ছ হই, হচ্ছে দ্বারা আপনারা আসলে কাদেরকে ইঙ্গিত করছেন? আমরা ৯০-এও দেখেছিলাম দুইটি দল কিন্তু সোশ্যাল একটি কন্ট্যাক্টে এসেছিল যে জনগণের তারা ম্যান্ডেট অনুযায়ী চলবে। পূর্বের ইতিহাস তো জনগণ কিছুটা জানে। আপনি ২৪ নিয়ে একটু স্পষ্ট করবেন যে ২৪-এর স্পষ্টতার জায়গা থেকে আমরা যদি বলি, ২৪-এ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যতগুলো রাজনৈতিক দল ছিল, প্রত্যেক রাজনৈতিক দল তাদের হিস্ট্রি বেসিসে কে কয়টা গুলি খেয়েছে, কে কয়দিন জেলে ছিল, ওই জায়গাটা হলো তারা স্পেসিফিক বলে রাজনৈতিক দলগুলোই এই আন্দোলন ঘটিয়েছে এটা বলার চেষ্টা করার এটা পায়তারা চালাচ্ছে। আমরা সেখানে তাদেরকে যেটা উত্তর দিতে চাই, গত ১৫ বছরের সবচেয়ে ভিকটিম যে মানুষগুলো ছিল, এগুলা রাজনৈতিক দলের নেতারা যেমন ছিল তেমনি সাধারণ মানুষের। আপনাদের কথা অনুযায়ী আপনারা বলছেন যে তারা কৃতিত্বটাকে আসলে নিতে চায়। দেখুন, আমাদের এই একই অনুষ্ঠানের সেটে যদি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের কথা বলি, বিএনপির কথা বলি, বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনিও কিন্তু আসলে বলেছেন যে কৃতিত্ব নয়, তারা যে অংশগ্রহণ করেছিল, বাংলাদেশের সর্বস্তরের মানুষ যে অংশগ্রহণ করেছিল, শুধুমাত্র সেই অংশগ্রহণ করার কৃতিত্বটুকুই তারা চায়। সুতরাং এই জায়গা থেকে এই যে নাগরিক কমিটি এবং বিএনপির মধ্যে অভ্যুত্থানে যে কৃতিত্ব নিয়ে যেই আসলে সমস্যাটা, যে রেষারেষিটা, এটি আসলে কেন উঠে আসলো? জাতীয় নাগরিক কমিটি এবং বিএনপির মধ্যে আমরা মনে করি যে কোনো রেষারেষি বা এমন কোনো পরিস্থিতি নাই। আমাদের মধ্যে একটি সৌহার্দ্যমূলক সম্পর্ক রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে ছাত্র দলের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে, নাগরিক কমিটির পক্ষ থেকেও বলা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে বারংবার একটি সংখ্যা খুব সামনে আসে যে ৪২২ জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন। সর্বসাধারণ সব জায়গাগুলোর মানুষই তো প্রাণ দিয়েছে, কিন্তু তাদেরকে আসলে বারে বারে কেন স্পেসিফিক করে বলতে হচ্ছে? আপনারা ছাত্র জনতা মানে কোথাও কি এটাকে অস্বীকার করছে? আমরা বরাবরই বলে থাকি যে বিএনপিকে আমরা ওন করি এবং বিএনপি গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্বে। সেটা তো আমরা বলি না যে বিএনপি অংশগ্রহণ করে নাই, কিন্তু বিএনপির বিভিন্ন যে দলীয় যে বিশৃঙ্খলার অভাবে অনেকজন বিভিন্ন বক্তব্য দিয়ে থাকে, তো সেগুলোর আমাদেরকে বিভিন্ন জায়গায় রিপ্লাই দিতে হয়, বিকজ আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে গণ অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে, সেখানে বিএনপিও যদি কোনো ভুল করে, সেটা ছাত্র জনতার পক্ষ থেকে তাদেরকে আমরা যে জনতার কাতারে এখন আছি, আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের রাজনীতিটা আসলে এমন হওয়া উচিত। বর্তমানের তরুণ প্রজন্ম এমন রাজনীতি চায়। আপনারা দেখেছেন তরুণ প্রজন্ম যখন তাদেরকে বলেছিল যে আমরা পোস্টার ব্যানারের রাজনীতি চাই না, এটা কিন্তু তাদের দলীয় হাইকমান্ড থেকে একটা নির্দেশ এসেছিল। আমি নিজেও বিএনপির অনেক হাইকমান্ডের কাছে, যারা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলতা সৃষ্টি করেছিল, মানুষের উপরে নিপীড়ন চালিয়েছে, তাদের পরিচয়গুলো পাঠিয়েছি, তারা অ্যাকশন নিয়েছিল। ফলত আমাদের মধ্যে ওই জায়গায় হৃদ্যতার সম্পর্কগুলো রয়েছে, কিন্তু তাদের মধ্যে, বিএনপির মধ্যে এবং আমাদের এখানেও এই যে একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য অনেকে প্রচেষ্টা চালাচ্ছে, সেই জায়গা থেকে অনেকে বিভিন্ন বক্তব্যগুলো দিচ্ছে। সো আমরা বক্তব্যগুলো রিপ্লাই দিতে হয় আমাদেরকে, কিন্তু অ্যাজ এ হোল পার্টি হিসাবে বিএনপির সাথে আমাদের কোনো প্রবলেম নাই। তারাও গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এবং তাদের বড় একটা স্যাক্রিফাইস ছিল গত ১৫ বছর ধরে। তাদের অনেক নেতাকর্মী বাংলাদেশের গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে এবং তাদের অনেক ইভেন এই গণঅভ্যুত্থানের পরে কিন্তু তাদের সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু জেল থেকে বের হয়েছিল। ফলত তারা জেল থেকে বের হয়ে কিন্তু অনেকে কথা বলছেন। আওয়ামী লীগ সরকারের বেশি যদি দমন পীড়ন কেউ সহ্য করে থাকে, সেটা তো আসলে রাজনৈতিক কারণে হোক আর যে কারণে হোক, বিএনপি সবচেয়ে বেশি করেছে। সুতরাং এই কৃতিত্ব তো তাদেরও কোনো অংশে কম নয়। না, বিএনপির যে কৃতিত্ব, সেটা একদিকে হলো আপনি বিএনপির একটি দলীয় নেতৃবৃন্দ, আর একটা হলো বিএনপির যারা সবচেয়ে বেশি হলো ভোট ব্যাংক যারা আছে, তারা কিন্তু সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে, যারা ভোট ব্যাংক রয়েছে। এবং এই গণঅভ্যুত্থানের পরে বিএনপি কি এই মানুষগুলোর যে গত ১৫ বছরে যারা গুম, নির্যাতনের শিকার হয়েছে, একটিবারও তাদের বিচারের কথা বলেছে? তখন তাদের ওই মানুষগুলোর আসলে বিচারিক প্রয়োজন। এখন বিএনপির যদি হাইকমান্ড যারা রয়েছেন, তারা কিন্তু অনেক ক্ষেত্রে হলো গত ১৫ বছরে জনগণকে সেভাবে আকৃষ্ট করতে পারে নাই। জনগণ কিন্তু এসেছিল। আপনি চিন্তা করেন যে ৭ জানুয়ারির আগেই কিন্তু পল্টনে একটি সমাবেশ হয়েছিল, সেই পল্টনের সমাবেশে জনগণ স্রোতের মতন এসেছিল, কিন্তু বিএনপির হাইকমান্ড সে জনগণের যে এক্সপেকটেশন সেটা রাখতে সক্ষম হয়নি।
এবং 7ই জানুয়ারির মধ্য দিয়ে যখন একটি ইলেকশন হলো, সেই ইলেকশন প্রতিবন্ধকতা বিএনপি সৃষ্টি করতে পারে নাই। তো জনগণ ওই জায়গা থেকে তাদের সাথে কানেক্টিভিটি ফিল করে নাই, কিন্তু জনগণের যে একটি শক্তি, সার্বভৌম শক্তি, সেটা কিন্তু বাংলাদেশে বিরাজমান ছিল। পিপল টু পিপল কানেক্টিভিটি থেকে কানেক্টিভিটির জায়গায় কি এখন বিএনপি থেকে জাতীয় নাগরিক কমিটি এগিয়ে আছে? এটা আসলে কম্পিটিশনের বিষয় না। আমরা সবসময় কম্পিটিশনের জায়গাকে জনগণকে এগিয়ে রাখতে চাই, কারণ আপনি কয়েকদিন পরে যখন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসাবে জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে, সো ফলত আমরা মনে করি এখানে জনগণই হলো প্রাইম, এখানে বিএনপি বা নাগরিক কমিটি কোনো প্রাইম না। বিএনপি এবং নাগরিক কমিটি তার জায়গা থেকে জনগণের জন্য কাজ করছে, জনগণের সে শক্তির জায়গা থেকে, এটা জনগণের হাতের একদম ইচ্ছা, সে কাকে হলো এখানে তার আশীর্বাদ দিবে। জনগণ যদি তাদেরকে আশীর্বাদ দেয়, তারা হলো গণতান্ত্রিক প্রক্রিয়ার জায়গা থেকে বড় একটি অংশ যাবে। জনগণ যদি তার আশীর্বাদ অন্য কোনো কাউকে দেয়, সে যাবে। এটা একদম জনগণের প্রক্রিয়াগত বিষয় এবং জনগণের কাছে এই শক্তিটা রয়েছে। এখানে বিএনপি বা নাগরিক কমিটি কারো কাছে কোনো শক্তি নেই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, সম্প্রতি একটি গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে আপনি বলেছেন যে চাইলে আপনারা বিপ্লবী সরকার গঠন করতে পারতেন, কিন্তু করেননি। আপনারা বিএনপির ক্যাপাবিলিটি দেখতে চেয়েছেন, নিজেরা বিরোধী দল হিসেবেও থাকতে চেয়েছেন, এবং আমার প্রশ্ন হচ্ছে বিএনপির কোন কোন সক্ষমতা আপনারা দেখতে চেয়েছেন, একটু যদি ব্যাখ্যা করতেন। বিএনপির একটি সক্ষমতা আমরা কিন্তু একটি জাতীয় সরকারেরও তাদের সাথে তাদেরকে বলেছিলাম, কিন্তু তারা সে জাতীয় সরকার গঠনে প্রস্তুত হয়নি। জি, আমরা সে জায়গা থেকে যখন আমরা বিপ্লবী সরকার গঠন জাতীয় সরকারের প্রসঙ্গ যদি আসে, তাদের সাথে আপনারা থাকছেন? জাতীয় সরকারের রূপরেখাটা কেমন হবে এ পর্যন্ত জনগণ পায়নি। আমরা শুনেছি যে একটি ইউনিটারি গভর্নমেন্টের কথাবার্তা তারা বলছেন, কিন্তু সেই ইউনিটারি গভর্নমেন্টের রূপরেখাটা কেমন হবে বা অন্যান্য দল কিভাবে থাকবে এবং এটা কি নতুন কি বাকশাল সৃষ্টি হচ্ছে কিনা, সেই বিষয়টার প্রতি হলো আমরা তীক্ষ্ণভাবে নজর রাখছি। কিন্তু বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, পরিষদ রয়েছেন, এটাও কিন্তু একটা ইউনিটারি গভর্নমেন্টের মতনই চলছে। এখানে ছাত্র উপদেষ্টা রয়েছেন 2 জন এবং একজন প্রথমে হলো সিনিয়র সচিব ছিলেন, পরবর্তীতে হলো উনি উপদেষ্টা হয়েছেন, এখন টোটাল 3 জন রয়েছেন। এখানে কিন্তু বিএনপি মনে অনেক রয়েছেন, অন্যান্য দলেরও অনেক রয়েছেন, সিভিল সোসাইটি রয়েছেন। ফলত আমরা বিএনপি যে ইউনিটারি গভর্নমেন্টের কথা বলছে, ভবিষ্যতে এটা কেমন রূপরেখা হয় সেটা অনুযায়ী দেখব, যদি জাতির সামনে স্পষ্ট হয়। আপনারা যে বলছেন যে বিএনপির সক্ষমতা দেখতে চান, আমরা বিএনপির সক্ষমতার বিষয়টা হলো যে তারা জনগণকে কতটুকু কাছে টানতে পারে। আমরা যে বলেছিলাম জনগণের যে পাওয়ার, সেই জনগণের কাছে যাওয়ার জায়গাটা তারা কতটুকু আস্থা অর্জন করতে পারে, যেটা গত শেখ হাসিনা আমলে বারবার তারা বলেছে যে আমরা ফেসিস্ট সরকারের কারণে এটা পারছি না। তো তাদের সামনে সেই সুবর্ণ সুযোগটা এসেছে, তারা জনগণের কাছে। তাহলে আপনাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্যটা তো হলো একদম স্পেসিফিক, জনগণকে প্রাইম করা, জনগণকে প্রাইম করে যারা রাজনীতি থাকবে নিজেদের মধ্যে হলো একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে গিয়ে পলিসি বেসিসে ওল্ড কালচারকে বিলোপ করে নতুন একটি সিস্টেমের মধ্যে দিয়ে আসবে একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা, এবং এটা আমাদের লক্ষ্য। সুতরাং ক্ষমতা আপনাদের মূল লক্ষ্য নয়। জনগণ যদি মনে করে যে ক্ষমতা তাদের কাকে দেবে, এটা জনগণের একদম উপরে। আমাদের মূল জায়গাটা হলো জনগণকে ফোকাস করে কেন্দ্র করে কাজ করা। আমরা মনে করি জনগণের যেই ক্ষমতা আর স্টেট বা সরকারের যে ক্ষমতা, এই দুইটার মধ্যে পার্থক্য করা প্রয়োজন, এবং স্টেট যখন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তখন আমরা জনগণের পক্ষে চলে যাব, আর স্টেট যখন জনগণের পক্ষে থাকবে আমরা সেই স্টেটের পক্ষে থাকবো। বাংলাদেশে তো আরো রাজনৈতিক দল আছে, আপনারা বিএনপিকেই কেন ফেস করতে চাইলেন? মানে বিএনপির প্রসঙ্গ কিসের প্রেক্ষিতে আসলো? মানে বিপ্লবী সরকার তো সাধারণত কাউকে তোয়াক্কা করার কথা না, কিন্তু আপনারা বিএনপিকে টেনে আনলেন। মানে আপনারা কি নিয়ে সন্দিহান? কোনোভাবে কি তাদের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দিহান ছিলেন? বিএনপি তো বর্তমানে একটি বড় রাজনৈতিক দলের জায়গা থেকে ভূমিকায় রয়েছে, এবং গত 53 বছরে যে পলিটিক্যাল ইনস্টিটিউশনের জায়গায় বিএনপি একটি বড় দল এবং তাদের একটি বড় ভোট ব্যাংক রয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জো নেই। এবং তাদের লিডারশিপের জায়গা থেকে তাদের অনেক ব্যর্থতার পরিচয় রয়েছে, সেটাও অস্বীকার করার জো নেই। বাংলাদেশে আরও জামায়াত ইসলামী রয়েছে, আরও ছোট অনেকগুলা পার্টি রয়েছে। ফলত একটি রাজনৈতিক প্রক্রিয়াগত যখন একটি রাষ্ট্র স্টেবল হয়, তার পলিটিক্যাল অর্গানগুলো কাজ শুরু করে, সেই জায়গা থেকে বিএনপি, জামায়াত, এবি পার্টি, গণপরিষদ, গণসংহতি আন্দোলন, সবগুলো দলের সাথে কিন্তু আমাদের যোগাযোগ ছিল, কথাবার্তা ছিল। ফলত বিএনপির একটি বড় সাপোর্ট বেস থাকার কারণে এই কথাটা বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, কিন্তু এখানে অনেকগুলো দলই আছে। জি, কিন্তু বিএনপিকে কোনোভাবে মানে আপনারা চোখে আঙুল দিয়ে দেখাতে চান যে আওয়ামী লীগের মতোই তারা আসলে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে? জনগণের রাজনৈতিক দলে পরিচিত হওয়ার পরে এই দলটা আবার কিন্তু লিডারশিপ ক্রাইসিসের কারণে জনগণের সেই এক্সপেকটেশনটা ফিল আপ করতে পারছিল না। তো সেই জায়গা থেকে আমরাও চাই যে তারা জনগণের যে এক্সপেকটেশনটা আছে সেটা তারা ফিল আপ করুক, এবং জনগণের বাহিরে গিয়ে যে রাজনীতির সংস্কৃতির যে চর্চা,
সেই জায়গাটা থেকে তারা বেরিয়ে এসে তারাও জনগণমুখী কাজ করুক, আমরাও জনগণমুখী কাজ করি, অন্যান্য জনগণও কাজ করুক। জনগণের মধ্যে থেকে যে দলটা তখন জনগণ বেছে নেয় আগামীতে পলিসি বেসড, তারাই বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকুক। আপনারা বলছিলেন নির্বাচনের কথা, বিএনপির সাথে রাজনৈতিক দল হিসেবে আপনাদের একটি বড় দ্বন্দ্বের জায়গা আছে। দ্বন্দ্বের জায়গাটা কি? আপনারা বিচার করতে চান, বিএনপি নির্বাচনে যেতে চায়। ওই সেই জায়গা থেকে আসলে আপনারা বিএনপির ওপর কোনো রকমভাবে কি আস্থা রাখতে পারছেন না যে বিএনপির মতো একটি রাজনৈতিক দল যদি আসলে ক্ষমতায় আসে তারাও বিচার প্রক্রিয়া চালু রাখবে? 90-এর যে আন্দোলন হয়েছিল সবচেয়ে তো বেশি ফসল ভোগ করেছিল বিএনপি। সেই বিএনপির তারা ক্ষমতায় ছিল, জিহাদ হত্যার বিচার হয়নি। এবং গত 15 বছরে যেই আমরা মনে করি যে গত 15 বছরের যে হামলা মামলা খুন এবং 24-এর যে গুম খুন শহীদ, এগুলা বিএনপি এই বিচারটা করতে সক্ষম নয় এবং বর্তমানে সরকার এই বিচারটা করতে সক্ষম। সেই জায়গা থেকে আমরা মনে করি এই সময়ে বিচারটা একটা ভিজিবল বা একটা রূপে যাওয়া উচিত এবং বিএনপিরও সেখানে তাদেরও কথা বলা উচিত, কারণ তারাও তো এটার ভিকটিম ছিল। তার মানে কি আপনারা এমনটাই মনে করেন যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে? নির্বাচন হলে যে দলে আসুক সেই দলেই কিন্তু এই বিচার প্রক্রিয়াটা একটু বাধাগ্রস্ত তাদের সৃষ্টি হবে। আমরা তো বলি না যে বিএনপি এসে তাদের এই বিচারটা করবে, যে দলে আসুক ক্ষমতায়, মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে সেটার কারণ হলো যখন এখন কিন্তু এটা ছাত্র জনতার সরকার, অনেক জায়গাতেই তাদের কম্প্রোমাইজ করতে হয় না। তো যখন রাজনৈতিক দল আসবে তাদের বিভিন্ন ফরেন ইন্টারভেনশন শুরু হবে, বিভিন্ন দলীয় যারা রয়েছেন তাদের একটি প্রেশার থাকবে, ফলত তারা অনেক সুস্থ প্রক্রিয়া এবং নিউট্রাল জায়গা থেকে তারা বিচার প্রক্রিয়ার কাজগুলো করতে পারবেন না। এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে বর্তমান যে একটি নিউট্রাল গভর্নমেন্ট রয়েছে তারা এই বিচার প্রক্রিয়ার দিকে অনেক বেশি এগুতে পারবে। তাহলে যে প্রথাগতভাবে বিচারপতি নিয়োগ করা বা বিচার প্রক্রিয়াটা করা, সেই জায়গা থেকে আসলে কতটুকু কি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে? প্রথাগত তো আমাদের গত 53 বছরে বিচার কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা আসলে সংস্কারের প্রয়োজন, পুরা বিচার প্রক্রিয়া। এটা যদি সংস্কার না হয় আসলে এই বিচার কাঠামো দিয়ে বিচারটা করা সম্ভব না। এবং বিচারের একটি কমিশন গঠন করা হয়েছে, তারা রিপোর্ট অলরেডি পেশ করেছে এবং এখনও কিন্তু অনেক ফেসিবাদী দোষর কিন্তু বিচারালয়ে এখনও ঘুরেফেরা করছে। এখন আইন তাদেরকে ইনডেমনিটি দিচ্ছে একজন নাগরিক হিসাবে, আমরা সেই জায়গায় কথা বলছি না, কিন্তু একটা বিচার প্রক্রিয়ার মধ্যে এই মানুষগুলো নিয়ে আসা উচিত। এবং আপনারা দেখেছেন এই গণঅভ্যুত্থানের পরও একটি হলো জুডিশিয়াল কুপ বাংলাদেশে হওয়ার চেষ্টা করেছিল এবং সেখানে হলো অনলাইন কোর্টের মাধ্যমে বাংলাদেশে নতুন করে সরকারকে বাদ দিয়ে কিভাবে একটি নতুন সরকারের প্রক্রিয়ার মধ্যে যাওয়া যায় সেটাও চেষ্টা করেছিল। এটা আমরা ছাত্র জনতার পক্ষ থেকে ঠেকিয়ে দিয়েছিলাম অনেক প্রচেষ্টার পর দিয়ে, এখনও সেই প্রচেষ্টাটা বিদ্যমান রয়েছে। তো নির্বাচন এবং কমিশন এবং জুডিশিয়াল যে কমিশনগুলো রয়েছে এগুলো যদি সংস্কারের মধ্যে দিয়ে না যাওয়া হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতের খুব সংকট তৈরি হবে এবং বাংলাদেশের ভবিষ্যতে খুব একটি এমন জায়গা যাবে যেখান থেকে আসলে আমাদের আর ব্যাক করার জায়গা থাকবে না উইদাউট এ সিভিল ওয়ার। জনাব পাটোয়ারী, আপনারা যখন দল গঠনের একটি ঘোষণা দিলেন সেই সময় থেকেই বিভিন্ন জায়গায় গুঞ্জন যে রাজনৈতিক দলগুলো সরকারি ছত্রছায়ায় বেড়ে উঠছে, সরকারি ছত্রছায়ায় দল গঠন এবং কিংস পার্টির কথা উঠে এসেছে, আপনারা পাল্টাপাল্টি জবাব দিয়েছেন। এই জায়গা থেকে একটু ব্যাখ্যা করেন। আপনার তরফ থেকে আপনি বলেছেন যে বিএনপি কিংস পার্টি, তো কিংস পার্টি আসলেই গঠিত হচ্ছে কিনা বা আপনাদের উপর যেই শব্দটা এসেছে সেটির ব্যাখ্যা আপনার কাছে আসলে কি? আমরা 71-এর পরে দেখছিলাম যে মুজিববাদের ছায়া যেটা হলো আমাদের 2024 পর্যন্ত ছিল, এখন বাংলাদেশে জিয়াবাদ চেষ্টা করার প্রচেষ্টা চালানো হচ্ছিল। তো আমরা যেটা বলছি বরাবরই জনবাদ সৃষ্টি করা হতো, অর্থাৎ জনগণের একটি পারসেপশন অনুযায়ী হলো জনগণকে প্রাইম করে তোলা হোক, সেই জায়গাটা আমরা বারবার বলছি, পিপলস পাওয়ার যেটাকে আমরা বলি। এখন আমাদের আসলে এখানে কোনো কিং নাই, আমরা তো বেসিক্যালি কিং মেকার, অনেক কিংকে আমরা তৈরি করেছিলাম, এখানে হলো মাল্টি ডাইমেনশনে অনেক কিংরা পরিচালনা করছে এবং তাদেরও কোনো ইন্টেনশন নাই, অথবা যদি আমি সর্বোচ্চ জায়গা থেকে ডক্টর ইউনূসের কোনো রাজনৈতিক দল গঠনের তার কোনো চিন্তা বা এ পর্যন্ত আমাদেরকে বলা হয় না যে তোমরা একটা রাজনৈতিক দল গঠন করো বা কোনো কিছু। তো বিএনপির তো এরকম জিয়া ফুল ক্ষমতা কুক্ষিগত করে একটি রাজনৈতিক দল বানিয়েছিল, সেই জায়গা থেকে আমরা বলছি যে কিংস পার্টি। আওয়ামী লীগের জায়গা থেকে আওয়ামী লীগ কিংস পার্টি না থাকলেও আওয়ামী লীগের কিন্তু মন্ত্রিত্ব থেকেই কিন্তু তারা দল গঠন করেছিল, যে সেখানে যে যুক্তফ্রন্টের যে নির্বাচন হয়েছিল সেখানে শেখ মুজিব কিন্তু মন্ত্রী ছিলেন। সেই স্ট্রাকচারটা এখনো দেখা যাচ্ছে, যে সকল ছাত্র প্রতিনিধি আসলে উপদেষ্টা মণ্ডলীতে আছে তাদের প্রতিনিধি আছে এবং সেই প্রতিনিধি আপনার দলের সদস্য, সেক্ষেত্রে সেই একই রূপরেখাই আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন ছাত্র উপদেষ্টারা যখন সরকারে গিয়েছে আমরা আমাদের টোটাল একটা লাইন দাগ টেনেছিলাম যে জনগণ একটা, সরকার একটা।
তাহলে আমরা যদি মোটা দাগে এগুলো তুলনা করতে চাই, একটি হলো স্টেট, একটি হলো গভর্নমেন্ট, আর একটি হলো জনগণ, তাহলে সম্পর্কটা কি এটা খুব আমরা ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি। এই জন্য হলো যারা উপদেষ্টার ওইখানে ছাত্ররা রয়েছেন তাদেরকেও আমরা দলীয় সদস্য পদও দেই নেই, অথবা আমাদের সংগঠনও তাদেরকে আমরা ইনক্লুড করি নাই। তারা ওই জায়গা থেকে সরকারের থেকে শিখছে, সরকারের যে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বডি রয়েছে সেটা দিয়ে জনগণকে হলো কিছু করার চেষ্টা চালাচ্ছে, আর আমরা জনগণের মধ্যে থেকে জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছি। একেবারেই সময় শেষের দিকে সংক্ষেপে 1 মিনিট একটি প্রশ্নের উত্তর দিয়ে শেষ করবেন। সেটি হচ্ছে যে আপনারা সরকারের অনেক সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। যদি বলি রাষ্ট্রপতি ইস্যু, নির্বাচন কমিশন ইস্যু, ভ্যাট ইস্যু, এই সবগুলো বিষয়ে আপনাদের বিরোধিতা থাকা অবস্থায় বহাল রয়েছে। সুতরাং আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনারাও তো স্বাভাবিক আছেন, স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছেন, লিফলেট বিতরণ করছেন, বিভিন্ন রকম কার্যাবলী আপনারা করে যাচ্ছেন এখনো পর্যন্ত। তাহলে কি বলবো যে আপনারা শুধুমাত্রই আলোচনায় থাকার জন্য বিরোধিতা করছেন, নাকি দাবি আদায়ের সক্ষমতা আপনাদের নেই, জাতীয় নাগরিক কমিটির নেই, কোনটা? প্রথমত আসি যে চুপ্পুর বিষয়ে, এটা হলো বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো বাধা দিয়েছিল, আমরা জনগণকে দেখিয়ে দিয়েছি যে কারা এটাতে বাধা সৃষ্টি করছে, যাতে জনগণ ভোট যখন দিবে সে প্রক্রিয়াগত জায়গায় থেকে আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষাটা এটা আমরা জনগণের সামনে এক্সপ্রেস করেছি, আমরা সরকারের সামনে এক্সপ্রেস করতেছি না। তো জনগণ যখন ভোট দিবে সে চিন্তা করবে যে কারা আসলে চুপ্পুকে সরাতে চেয়েছিল, কারা দেয়নি, কারা 3টি ইলেকশন নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছিল, কারা দেয়নি। এবং এটা সক্ষমতার বিষয় না, এটা হলো সক্ষমতা কিন্তু জনগণের কাছে। তো ফলত এই জায়গা থেকে বর্তমানেও কিন্তু ভ্যাটের বিষয়ে অলরেডি সরকার কথা বলা শুরু করছে এবং আমরা সেখানে প্রপোজিশনগুলো দিয়েছি। এখন আমরা জনগণের কাছে বলছি যে আমরা জনবান্ধব নীতি একটি ভ্যাট সিস্টেম চাই, যেখানে হলো লাক্সারি আইটেমে ভ্যাট থাকবে, অন্যান্য যে জনগণের বেসিক যে নিডসগুলো রয়েছে সেগুলো তো ভ্যাট থাকবে না। তো জনগণ আগামীর যে গণতান্ত্রিক ভোটিং যে একটা বিপ্লব হবে, সেই বিপ্লবের মধ্য দিয়ে তারা দেখেছে যে কারা এই দাবিগুলো তুলেছে, নতুন সংবিধান চায়, একটি গণপরিষদ চাই এবং আওয়ামী ফ্যাসিস্টের বিলোপ চাই, এবং সেই জায়গা থেকে আমরা হয়তোবা জনগণ আমাদেরকে সে সুযোগটা দিলে আমরা সরকার গঠন করে এই সবগুলো বিষয়ের একসাথে সমাধান করব। আপনারা বলছেন যে দল ঘোষণা করবেন, একদমই বলবেন আমাদের নির্দিষ্ট একটি সময়সীমা, আপনারা কি কিছু সিদ্ধান্ত নিয়েছেন কিনা বা টাইম ফ্রেম কি? আমরা ফেব্রুয়ারি একটা টাইম ফ্রেম নিয়েছি যে ফেব্রুয়ারির মধ্যেই একটি জনগণকে একটি ঐতিহাসিক ঘোষণাপত্র এবং দেওয়ার যে রূপরেখা, আমাদের দলের রাজনীতি কেমন হবে, আগামী রাজনীতি, সেটা আমরা জনগণের সামনে ভিজিবল করতে পারবো বলে আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। বাংলাদেশের জনগণকে এবং যারা দেখবেন ভবিষ্যতে সকলকে অনেক ধন্যবাদ। দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।